নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান মতামত, এবং আজকে 23শে জানুয়ারি আমাদের অনুষ্ঠানের শীর্ষক নেতাজি বেঁচে আছেন। হ্যাঁ, নেতাজি বেঁচে আছেন। কোটি কোটি ভারতবাসীর মনে, তাদের প্রতিদিনের জীবন চর্যাতেই নেতাজি বেঁচে আছেন। আমাদের রাষ্ট্রনায়কের মৃত্যু নেই, তিনি অমর। জন্মদিন এলেই নেতাজির কথা নিয়ে নয়, নেতাজির চূড়ান্ত অসাম্প্রদায়িক রাজনৈতিক মতবাদ নিয়ে নয়, নেতাজির জাতীয় মুক্তি আন্দোলনের ভূমিকা নিয়ে নয়, নেতাজির রাষ্ট্র গঠনের যে সমস্ত পরিকল্পনা তা নিয়ে নয়, নেতাজিকে নিয়ে আলোচনার দুটো ভাগ আছে। দুটো ভাগ আমরা শুনি। প্রথম ভাগটা আরএসএস বিজেপির উচ্ছিষ্টভোগী কিছু মানুষের। তারা গান্ধী নেতাজির বৈচারিক সৈদ্ধান্তিক মতপার্থক্যকে সামনে রেখে এক কাজিয়া করেন, যেখানে গান্ধী ভিলেন আর নেতাজি মহান। গান্ধী আর নেহেরু মিলে নেতাজিকে দেশ থেকে তাড়িয়েছে গোছের একটা ন্যারেটিভ। একবারও বলেন না যে সেই সুদূর জাপানে বসে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করার পরেই প্রথম ব্রিগেডের নাম দিলেন গান্ধী ব্রিগেড, 2 নম্বর নেহেরু ব্রিগেড, আর 3 নম্বরে আজাদ ব্রিগেড। পারস্পরিক শ্রদ্ধার ভালোবাসা কতটা থাকলে নিজের একক নেতৃত্বের গৌরবকে সরিয়ে রেখে ভারতের জাতীয় ফৌজের বাহিনীতে জুড়ে দেওয়া যায় গান্ধী নেহেরুর নাম। এবং আবার আজকেও খবর, নতুন তথ্য পাওয়া গেছে, নেতাজি নাকি বিমান দুর্ঘটনায় মারা যাননি। আবার সেই একই চর্বিত চর্বণ, থানিট সাইজের বই আর বইয়ের ব্যবসা। এটাই সেই আর একটা সেলিং পয়েন্ট, নেতাজি মরেননি। দেশে ফিরে এসে লুকিয়েছিলেন গোছের এক শয়তানি তত্ত্ব। নেতাজিকে কাপুরুষ বানানোর কি ভীষণ চেষ্টা। স্বাধীন ভারতে নেতাজি ফিরে এসেছেন, এসে নেহেরু আর পুলিশের ভয়ে তিনি লুকিয়ে রয়েছেন পর্দার আড়ালে। কাজেই নেতাজির সেই অধ্যায় নিয়ে আজ কথা বলবো, যা আমাদের অনেকের কাছেই মনে হয় রহস্যাবৃত। অনেকেই বলেন তাইপেইতে 18ই আগস্ট যে দুর্ঘটনা হয়েছিল তা রহস্যজনক। তা নিয়ে অনেকেই অনেক প্রশ্ন তুলেছেন, যার অনেকটাই প্রিয় নেতার মৃত্যু না মানতে চাওয়ার মন থেকে উঠে এসেছে। আমার নেতা মরেননি, এই মন থেকে উঠে এসেছে। তিনি মারা গেছেন এই কথা মন মানতে চায় না। থাক না, একটু রহস্য ঢাকা পড়ে, অন্তত মৃত্যু সংবাদ তো শুনতে হলো না, এরকম একটা মনোভাব। এমনটাই অনেক ক্ষেত্রে। তারা নেতাজির কাজের, তার আদর্শের ভক্ত। এবং আছেন কিছু ধান্দাবাজের দল, যারা তার মৃত্যুকে নিয়ে ব্যবসা করেই চলেছেন, বিভিন্ন গোলমেলে তত্ত্ব এনেই হাজির করে যাচ্ছেন প্রতিদিন, প্রতি বছর এই সময় আপনারা শুনতে পাবেন। আজকেও কয়েকটা খবরের কাগজের ফার্স্ট হেডিং, নেতাজি 18ই আগস্ট কি হয়েছিল, জাপান থেকে একটি তত্ত্ব পাওয়া গেছে, অমুক জায়গা থেকে একটা বই লিখছেন, সিনেমা করছেন। নেতাজি প্রেমীদের একটা ছোট অংশের কাছে যদি খবর পৌঁছয় তাহলেও বই বিক্রি হবে, ছবি হিট। নেতাজি ইংরেজদের কাছে সব থেকে বড় শত্রু ছিলেন, কাজেই 18ই আগস্ট 1945 প্লেন দুর্ঘটনার খবর পেয়েই মাউন্ট ব্যাটেন 30শে আগস্ট জাপানের আত্মসমর্পণের পরে চিঠি লিখে সত্যিটা জানতে চান। হি ওয়াজ নট শিওর। তার কারণ কি করে শিওর হবে ব্রিটিশ শক্তি? ব্রিটিশ শক্তি তো দেখেছে হঠাৎ করে এখান থেকে কিভাবে মানুষটা উবে যেতে পারে। হঠাৎ যেন উবে গেলেন, কোথায় গেলেন বোঝা যাচ্ছেন। তারপরে একটা জায়গায় জানা গেল যে হ্যাঁ ঠিক আছে, কাবুল, ওই জায়গায় তিনি ঘুরছেন। যখন খোঁজা হচ্ছে আবার তিনি উবে গেলেন। জানা গেল তিনি জার্মানিতে গেছেন, আবার তিনি হাওয়া সেখান থেকে। দেখা গেল এবারে আমাদের একেবারে বর্ডারে এসে হাজির হয়ে গেছে, জাপান থেকে সিঙ্গাপুর। এই যে উনি জানতে চাইলেন মিত্রশক্তির সুপ্রিম কমান্ডার জেনারেল ম্যাকার্থারের কাছে, চিঠির জবাব আসে 19শে সেপ্টেম্বর। জানানো হয় হ্যাঁ, নেতাজি 18ই আগস্ট তাইপেইতে এক প্লেন দুর্ঘটনায় মারা গেছেন। এবারে ব্রিটিশ সরকার আরো নিশ্চিত হবার জন্য দুজন পুলিশের এসপি র্যাঙ্কের অফিসার, ফিনেস আর ডেভিস, এই দুজনকে পাঠালেন। দুজনের সঙ্গে আরো 2 বাঙালিও গেল। তারা টেলিগ্রাম করে জানালো যে হ্যাঁ,
টি, নেতাজির জন্য তাদের কোড নেম ছিল টি, টি মারা গেছেন প্লেন দুর্ঘটনায়। এদিকে সারা দেশ জুড়ে গুজব নেতাজি বেঁচে আছেন, ওদিকে লালকেল্লায় আজাদ হিন্দ বাহিনীর বিচার, সামলা গায়ে দিয়ে ব্যারিস্টার জওহরলাল নেহেরু, সারা দেশ উত্তেজনায় ফুটছে। এবার কর্নেল জন জে ফিগেস তিনি গেলেন আবার তদন্ত করতে। ইংরেজদের মাথায় সেই ভূত তখনও চেপে আছে, যদি না মারা যায়, যদি আমাদের তদন্তে কোনো ভুল হয়ে থাকে, যদি মানুষটা আবার বেঁচে ফিরে আসে, আবার কোত্থেকে উদয় হয়। আবার একজনকে পাঠানো হলো, কর্নেল জন জে ফিগেস। বহু মানুষ প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বললেন এবং তার রিপোর্টে লিখলেন বোস ইজ ডেড। এরপর পাওয়া গেল ক্যাপ্টেন ডক্টর ইয়োসিমি টানিয়োসের জবানবন্দি। তিনি ওই মিলিটারি হাসপাতালের দায়িত্বে ছিলেন। তিনি বন্দী হওয়ার পর জবানবন্দিতে জানালেন যে চন্দ্র বোস, এই নামে তিনি জাপানে পরিচিত ছিলেন, মারা গেছেন বিমান দুর্ঘটনায়। জানুয়ারি 1956-তে ভারত সরকার জাপানের কাছে তদন্ত করার অনুমতি চায়। জাপান সরকার তখন একটা তদন্তের রিপোর্ট ভারত সরকারকে দেয়। তাতে 13 জন প্রত্যক্ষদর্শীর জবানবন্দি সমেত প্রচুর তথ্য দেওয়া হয়, যাতে আবার বলা হয় হ্যাঁ নেতাজি মারা গেছেন। জুন 56-তে ভারত সরকার ব্রিটিশ সরকারকে ফর্মোসা সরকারের কাছে এই বিষয়ে তথ্য দেবার জন্য অনুরোধ করেন। ব্রিটিশ সরকারের অনুরোধে ফর্মোসা সরকার সেটা দেয়। তাতেও বলা হয় নেতাজি মারা গেছেন। প্রথম স্বাধীন তদন্ত করেন এক ওয়ার করেসপন্ডেন্ট, যাকে বলে সামরিক সংবাদদাতা, হারিন শাহ। এবং সেটা ওই 1946-এই তিনি একটা বই লেখেন, ভার্ডিক্ট ফ্রম ফর্মোসা, দ্য গ্যালেন্ট এন্ড অফ নেতাজি সুভাষ চন্দ্র বোস। তাতেও তিনি বলছেন নেতাজি মারা গেছেন। 1953-তে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ একটা তদন্ত চালায়, তাদেরও বক্তব্যই একই, প্লেন দুর্ঘটনায় নেতাজি 18 আগস্ট 1945-এ মারা গেছেন। 1956-তে প্রথম ভারতের সরকার একটা তদন্ত কমিশন তৈরি করলো। আচ্ছা, এগুলো কেন হচ্ছে? মানে একটার পর একটা তদন্ত কেন চলছে? কোনো একটা তদন্ত কি কিছু জিনিস ছেড়ে যাওয়া হয়েছিল? না, একটা তদন্ত হচ্ছে, কোনো প্রশ্ন উঠছে, আবার কিছু লোক বলছে না ওই তদন্ত ঠিক হয়নি, আবার একটা করুন। এবং প্রত্যেকের একটা আশা, প্রত্যেকের একটা চাহিদা, নেতাজি ফিরে আসুক, নেতাজি মারা যাননি, নেতাজি আবার দেশে ফিরবেন। কোথায় আছেন নেতাজি? যদি মারাও যান তাহলে কিভাবে মারা গেলেন, কিভাবে, কোন জায়গায় মারা গেলেন, ওইখানেই মারা গেলেন না ওখান থেকে আর কোথাও চলে গিয়ে সেখানে মারা গেলেন? এই একটা চাহিদা থেকে বারবার করে হচ্ছে। 56-তে ভারতের সরকার আর একটা তদন্ত কমিশন তৈরি করলো, যাতে ছিলেন সারওয়াজ খান, যিনি আগে আইএনএর মেজর জেনারেল ছিলেন, সুরেশ চন্দ্র বসু নেতাজির বড় দাদা, আর এস এন মৈত্র আইসিএস, মানে ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস। প্রচুর সাক্ষী, 11 জন প্রত্যক্ষদর্শী, তাদের সঙ্গে কথা বলে একটা খসড়া রিপোর্ট 3 জনই সই করলেন। খসড়া রিপোর্টে কিন্তু 3 জন সই করেছেন, সেই রিপোর্ট কিন্তু আছে। সে 3 পাতার রিপোর্টে লেখা হয় নেতাজি মারা গেছেন বিমান দুর্ঘটনাতেই, তাই হুকুতে মারা গেছেন, এবং তার চিতাভস্য রেনকোজি মন্দিরে রাখা আছে। তার কদিন পরে হঠাৎ কোনো এক অজ্ঞাত কারণে সুরেশচন্দ্র বসু ফাইনাল রিপোর্টে সই করতে রাজি নয় বলে জানান। কাজেই দুজন বলেন নেতাজি মারা গেছেন, সুরেশচন্দ্র বসু বলেন এমন কোনো দুর্ঘটনা হয়নি। এইখান থেকে আসল বিভেদটা শুরু হয়ে যায়, এবং এইখান থেকে একদলের মনে ওই জায়গাটা গেঁথে দেবার জন্য একটা সুযোগ পাওয়া যায় যে নেতাজির বড়দাদা যখন ওখানে বলছেন, নেতাজির একজন দাদা যখন বলছেন যে মারা যাননি, তাহলে নিশ্চয়ই মারা যাননি। উনি কেন বলেছিলেন জানা নেই, উনি খসড়ায় কেন সই করেছিলেন, তারপরে কেন করেননি, এ নিয়ে অনেক গালগল্প আছে। আমিও অনেক কিছু বলতে পারি যা আমি জানি, কিন্তু সেগুলোর কোনো তথ্য প্রমাণ নেই, অতএব বলছি না। তো যাই হোক, মুদ্রা কথা হচ্ছে গিয়ে এইখান থেকে ওই জায়গাটা শুরু হলো, এই ভাগটা হয়ে গেল, খুব শার্প একটা জায়গা পাওয়া গেল যে সুরেশচন্দ্র বসু বলছেন যে না, মারা যাননি। 1970 সালে আবার একটা কমিশন তৈরি হয়। এবার বিচারপতি জিডি খোসলাকে দায়িত্ব দেওয়া হয়। প্রচুর গবেষণা, সাক্ষাৎকার ইত্যাদির পরে কমিশন রিপোর্টে বলা হয়, খোসলা কমিশন রিপোর্ট, নেতাজি তাইহুকু বিমানবন্দরে দুর্ঘটনায় মারা গেছেন। কিন্তু তাও হবে না।
মানুষের মধ্যে একটা চাহিদা, মানুষের মাথায় নেতাজি বেঁচে আছেন, আর সেই চাহিদা থেকে বারবার করে না না আবার তদন্ত করুন। ইনফ্যাক্ট এখনো আবার তদন্তের দাবি উঠছে, আবার একটা স্বাধীন তদন্ত কমিশন করার দাবি উঠছে। কমিশনের পর কমিশন হয়ে যাচ্ছে, এরপর মুখার্জি কমিশন। ততদিনে বাজারে অনেক নেতাজির বিভিন্ন বাবা নামে এসে গেছেন। কেউ তাকে বলছে সাইবেরিয়া দেখা গেছে, কেউ বলছে তাকে চীনে দেখা গেছে, কেউ বলছেন শৌলমারির সাধুই নেতাজি, কেউ বলছেন উত্তরপ্রদেশে পর্দার আড়ালে লুকিয়ে থাকা গুমনামি বাবাই নেতাজি। ব্যবসা শুরু হয়ে গেছে। কেউ বলছেন তাসকান্দে নাকি দেখা গেছে। এবং সেই ব্যবসার পেছনে একটা রাজনীতিও প্রচ্ছন্নভাবে কাজ করছে, যে কংগ্রেস নেহেরু নেতাজির বিরোধী ছিলেন, তারাই নেতাজিকে মৃত দেখাতে চান, দেখতে চান। নেহেরু সুভাষকে ভয় পেতেন। সাভারকার নাকি নেতাজিকে জার্মানি যেতে ব্রিটিশদের বিরুদ্ধে তাদের সাহায্য নিয়ে লড়াই করার পরামর্শ দিয়েছেন, সাভারকার পরামর্শ দিয়েছেন নেতাজিকে, ইত্যাদি ইত্যাদি। এবং এই রকম এক আবহে এই প্রথম মুখার্জি কমিশন বললেন না, নেতাজি মারা যাননি এবং ওই রকম কোনো দুর্ঘটনাও হয়নি। কিন্তু তিনি কোথায় গেলেন সে ব্যাপারে মুখার্জি কমিশন কোনো কথাও বলেননি। এমনকি রিপোর্টে বলা হলো গুমনামি বাবা যে নেতাজি তার কোনো অকাট্য প্রমাণ আমরা পাইনি। কমিশন রিপোর্ট পেশ করার পরে তা সংসদে আলোচনা হয় এবং রিপোর্টের সারবস্তুকে নাকচ করে দেওয়া হয়। এদিকে শৌলমারির সাধু এবং অন্যান্য বাবাজিরা উবে গেছেন, কিন্তু বিরিঞ্চি বাবার মতন রয়ে গেছেন গুমনামি বাবা। যদিও তিনি মারা গেছেন 1985-তে, কিন্তু তাকে নিয়ে গুজব মরেনি, প্রধানত দুটো কারণে। কয়েকজন সুযোগ সন্ধানী মানুষ এটা নিয়ে লাগাতার প্রচার করতে থাকে, আর দুই, এই গুমনামি বাবার আশ্রয়দাতা আরএসএস এর সদস্য এনার বাবা গুরুদত্ত সিং ছিলেন ফৈজাবাদের সিটি ম্যাজিস্ট্রেট। এই নামটা ভালো করে মনে রাখুন, গুরুদত্ত সিং, ফৈজাবাদের সিটি ম্যাজিস্ট্রেট, যিনি অযোধ্যার মন্দিরে রামলালার মূর্তি রাখতে সাহায্য করেছিলেন। এই যে আজকে বাবরি মসজিদ আমরা যে বিতর্ক বলি, এই বাবরি মসজিদের ভেতরে রামলালার মূর্তি রেখে আসার যে ঘটনা ঘটেছিল, সেখানে এই সিটি ম্যাজিস্ট্রেট গুরুদত্ত সিং সাহায্য করেছিলেন। আপনারা যদি যান অযোধ্যায়, দেখবেন ওনার একটা বিশাল একটা ছবি ওখানেই রাখা রয়েছে, যে এই এই মানে অবভিয়াসলি যিনি সাহায্য করেছেন তার ছবি তো থাকবে, তিনি সাহায্য করেছিলেন। তাদের বাড়িতেই এই গুমনামি বাবা থাকতেন এবং সেখান থেকেই এই গুজবকে ধুনো দেওয়া শুরু হয়। এই গুমনামি বাবাকে নিয়ে একটা থানিট সাইজের বই লেখা হয়েছে, তাতে প্রমাণ করার চেষ্টা হয়েছে যে গুমনামি নেতাজি। প্রমাণ তো কিছুই নেই, কিন্তু লেখক দুজনেই এই কনন্ড্রাম বইতে গুমনামিকে নেতাজি বলে দাবি করেছেন। এবার প্রায় এই দাবিকে ভিত্তি করে ইতিহাসের পিণ্ডি চটকে একটা ফিল্ম বানালেন জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্রকার সৃজিত মুখোপাধ্যায়। অজস্র ঐতিহাসিক ভুল তথ্য দিয়ে তৈরি সে ফিল্ম দেখে ধন্য ধন্য করলেন বহু বাঙালি দর্শক। ইতিহাস পড়ে আর কজনই বা কথা বলেন, আদৌ পড়াশুনো করা মানুষের সংখ্যাই তো কমে আসছে, সবটাই এখন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কারবার। আসুন এই গুমনামি বাবা কি কি বলেছেন তার কিছু অংশ দেখা যাক। মানে একটা একটা ওই পাগলের প্রলাপ বললে ভুল বলা হবে, গুল দিচ্ছে বললে ভুল বলা হবে, শয়তানি করছে বললে ভুল হবে, এই সবকটার একটা ককটেল। গুমনামি বাবা নিজেকে মহাকাল বা সেই মৃত ব্যক্তি ধোঁয়াশার মধ্যে রাখতেন সবাইকে। তার কথায় তিনি মাঞ্চুরিয়া হয়ে চলে যান সোভিয়েত রাশিয়ায়। মানে তিনি বলছেন এবং এই ইয়েতে লেখা হচ্ছে মাঞ্চুরিয়া, তার ভক্তদের বলছেন মাঞ্চুরিয়া হয়ে তিনি সোভিয়েত রাশিয়ায় চলে যাচ্ছেন। স্টালিনের সম্বন্ধে কোনো কথাই নেই, কিন্তু ক্রুশ্চেভের সঙ্গে বলশয় অপেরাতে অপেরা দেখছেন। স্টালিনের সঙ্গে না খুব এই ব্যাপারগুলোকে মেলানো খুব মুশকিল হবে, স্টালিনের সঙ্গে মেশানো এই ব্যাপারগুলোকে খুব শক্ত ব্যাপার। মানে সেখানে কোনো একটা ছবি তৈরি করা বা সেখানে কিছুটা মেলানো খুব কঠিন ব্যাপার। তো ক্রুশ্চেভের সঙ্গে বলশয় অপেরায় তিনি অপেরা দেখছেন। তারপর চায়নার বিরুদ্ধে এক বিরাট প্রজেক্টে যখন সোভিয়েতের কেউ পেরে উঠছিল না, চায়নার বিরুদ্ধে সোভিয়েতের একটা বিরাট প্রজেক্ট, সেখানে কেউ পেরে উঠছিল না, তিনি দায়িত্ব নিয়েছিলেন এবং রাশিয়া ভীষণ খুশি হয়েছিল। এই বিরাট প্রজেক্টে কি কি করেছেন, কি দায়িত্ব নেবেন?
একটা লোক রাশিয়ার বিরুদ্ধে একটা প্রজেক্টে ভারতবর্ষ থেকে চলে গেলেন, গিয়ে ওইখানে গিয়ে কি দায়িত্ব নেবেন যাতে রাশিয়া ভীষণ, আচ্ছা রাশিয়া খুশি হলেন। এরপর তিনি চায়না চলে যাচ্ছেন। আচ্ছা, চায়নার বিরুদ্ধে একটা প্রজেক্ট করলেন রাশিয়াতে, রাশিয়া খুব খুশি হলো, এরপর তিনি চায়না চলে গেলেন। চায়না এই খবর রাখে না যে তিনি চায়নার বিরুদ্ধে বিরাট প্রজেক্ট রাশিয়াতে বসে করেছেন, যাকে তিনি চায়না চলে গেলেন। এরপরে মাওয়ের সঙ্গে কথা বললেন, তার বইতে এসব লিখছেন, মানে গুমনামি বাবা তার লেখাতে এসব লিখছেন। এই কনন্ড্রাম বইটা পড়বেন, তাতে এই সমস্ত কথা লেখা আছে। উন্মাদ। তিনি রাশিয়াতে ছিলেন, রাশিয়াতে চায়নার বিরুদ্ধে কাজ করলেন, করে চলে গেলেন চায়নাতে। চায়নায় গিয়ে মাওয়ের সঙ্গে কথা বলতেন। খালি বলতেন না, তাকে বিভিন্ন চিকিৎসার পরামর্শ দিতেন। ওনাকে তুঙ্গভদ্রার নদীর নামে তুং বলে ডাকতেন, মানে মাও সেতুং বলে ডাকতেন না, ওনাকে তুঙ্গভদ্রার নামে তুং বলে ডাকতেন। আচ্ছা, তখন চীন নাকি চেষ্টা করছিল ইউএন সিকিউরিটি কাউন্সিলের সদস্যতা পাওয়ার জন্য, কিছুতেই হচ্ছিল না। তো তিনি ড্রাফটটা করে দিলেন, ব্যাস চীন রাষ্ট্রসংঘের সুরক্ষা কাউন্সিলের সদস্য পদ পেয়ে গেল। আচ্ছা ভাবুন, রাষ্ট্রসংঘের সুরক্ষা কাউন্সিলের সদস্য পদ। ভারত থেকে একজন চলে গেছেন, গিয়ে রাশিয়ায় গেছেন, রাশিয়ায় গিয়ে চায়নার বিরুদ্ধে কাজ করেছেন, তারপরে চায়নায় গেছেন, চায়নায় গিয়ে একটা ড্রাফট করে দিলেন সঙ্গে সঙ্গে। সব লিখছে, সব লেখা হয়েছে এগুলো। এরপর তিনি ভারতবর্ষের দিকে রওনা দিলেন। খামোখা রাশিয়ায় ছিলেন, রাশিয়া থেকে চায়নায় গেলেন, নয় প্রথমেই তিনি ভারতবর্ষে এলেন না। মানে নেতাজি সুভাষচন্দ্র বসু বেঁচে আছেন, তিনি ভারতবর্ষে আসছেন না। তিনি প্রথমে রাশিয়ায় গেলেন, তারপরে চায়নায় গেলেন, তারপরে এবারে রওনা দিলেন। আচ্ছা, রওনা দিচ্ছেন কাকে নিয়ে? বইতে লেখা হচ্ছে, জানেন? মানে কি উন্মাদ বলবেন না কি বলবেন জানি না, এই বইতে লেখা হচ্ছে একধারে হিটলার একধারে হিমলারকে নিয়ে 58-59 নাগাদ তিনি চলে এলেন ভারতে। মানে বাঁ হাতে হচ্ছে গিয়ে হিটলার আর ডান হাতে হচ্ছে গিয়ে, বা ডান হাতে হচ্ছে হিটলার আর বাঁ হাতে হচ্ছে গিয়ে হিমলার, দুজনকে নিয়ে এই গুমনামি বাবা, যিনি বলছেন যে আমি নেতাজি, তিনি চলে এলেন ভারতে। হিটলার মারা গেছেন। আচ্ছা, হিটলার নিয়েও এরকম গল্প আছে, মানে হিটলার মারা যান নিয়ে, হিটলার পালিয়ে গেছিলেন ইত্যাদি। কিন্তু গুমনামি বাবা হিটলারকে ডান হাতে আর বাঁ হাতে হিমলার দুজনেই নিয়ে উনি ভারতে ঢুকছেন। ভারতে ঢোকার পরে হিটলার, হ্যাঁ অ্যাডলফ হিটলার নাকি মারা যায় এইখানে, ভারতবর্ষে মারা যায়, এবং তার শেষকৃত্য নাকি ওনার পয়সাতেই হয়, মানে গুমনামি বাবা পয়সা দিয়েছিলেন। আচ্ছা, হিটলারের সঙ্গে হয়ে গেল, যা করলো হিটলার। ওধারে তার মানে ভাবুন, ওধারে হচ্ছে গিয়ে ক্রুশ্চেভের সঙ্গে বলশয় থিয়েটারে তিনি অপেরা দেখলেন, তারপরে মাও সেতুংকে তুং বলে ডাকতেন, তাকে পাইয়ে দিলেন সুরক্ষা কাউন্সিলের মানে যে পদ চীন পেয়ে গেল, তারপর মানে সেখানে জায়গা পেয়ে গেল। তারপরে তিনি ওখান থেকে হিটলার আর হিমলারকে নিয়ে ভারতবর্ষে ঢুকলেন। তারপর তিনি দলাই লামাকে তিব্বত থেকে রাস্তা দেখিয়ে ভারতে আনেন। দলাই লামার সঙ্গে চীনের কি সাংঘাতিক সম্পর্ক, মানে একেবারে মানে তখন মানে পারলে মেরে ফেলে এরকম একটা জায়গা ছিল। তো মাও সেতুংয়ের সঙ্গে ভালো সম্পর্ক, আবার দলাই লামাকে তিব্বত থেকে রাস্তা দেখিয়ে, দলাই লামা তিব্বত থেকে ভারতবর্ষে ঢোকার জন্য রাস্তা দেখালো কে না, এই গুমনামি বাবা, যিনি বলেন যে আমি নেতাজি। চীন ভারত যুদ্ধের সময় যখন চীন হুড়মুড় করে অরুণাচল প্রদেশের বমডিলা দিয়ে ঢুকে পড়ছিল, তখন নাকি উনি সেখানে গিয়ে দারুণ বকাবকি করে তাদেরকে থামান, সে দলাই লামাকে ঢুকিয়ে দিল। এরপরে চীন ভারত যুদ্ধ, মানে 62 চীন চায়না ইন্ডিয়া ওয়ার, তো সেখানে যখন ঢুকে পড়ছে বমডিলা দিয়ে, তখন উনি একমাত্র গিয়ে দারুণ বকাবকি করলেন, থামো এসব কি করছো, ঢুকছো কেন? চীন সরে যায়। ভাবুন, এটা নিয়ে সিনেমা, একে নিয়ে এ নাকি নেতাজি, এইসব লিখছে এইসব। এবং যারা, এমন নয় যে মানে অন্য কোথাও লুকানো আছে, আমি অন্য কোনো বই থেকে, ওই কনন্ড্রাম যেখানে বলা হচ্ছে গুমনামি বাবা নেতাজি, সেই বইতেই লেখা হচ্ছে যে এটা হচ্ছে গিয়ে ঘটনা, যে ওখানে তিনি চাইনিজ ফৌজকে বলছেন থামো, থেমে গেল তারা, চীন সরে গেল। আচ্ছা, খালি মানে চীন ভারত যুদ্ধতে ছিল না, তিনি নাকি 1965-তে পাক ভারত যুদ্ধে জেনারেল জয়ন্ত রায়চৌধুরীকে কিছু পরামর্শ দিয়েছিলেন। বড্ড ভীতু বলে নাকি উনি সেটা মানেননি, মানলে পাকিস্তান ভারতেই চলে আসতো। এটা
বলছেন ওনার শিষ্যদের, এবং সে সমস্ত লেখা হচ্ছে। মানে এধারে চায়নার ফৌজদের থামালেন, থামিয়ে ওধারে চলে গেলেন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হচ্ছে 65-তে, সেখানে জেনারেল জয়ন্ত রায় চৌধুরীকে উনি জ্ঞান দিচ্ছেন যে কিভাবে কি করতে হবে। সেটা জয়ন্ত রায় চৌধুরী কেন মানেননি না, উনি ভীতু সেই জন্যে, তা নাহলে পাকিস্তান আমাদের দখলে চলে আসতো। এরপর তিনি, বাকি ছিল হোচিমিন, তাকেও পরামর্শ দেন, যার ফলে হোচিমিন ভিয়েতনামে জিতে যায়। হ্যাঁ, এগুলো লেখা আছে ওই বইতে। এবং সেই উন্মাদের সঙ্গে কাকে তুলনা করছে, কাকে রাখা হচ্ছে, হোচিমিন খালি জিতে গেলেন না, এরপরে মুজিবুর রহমান যখন করাচি জেলে বন্দি, তখন ওনার গোপন গুপ্তচর মুজিবের সঙ্গেও নাকি দেখা করে পাক বাহিনী কেমন করে আক্রমণ করবে তা জানিয়েছিলেন। মুজিব গ্রেপ্তার হয়ে করাচিতে আছেন, সেখানে তাকে জানাচ্ছেন যে পাক বাহিনী কেমন করে আক্রমণ, তিনি কি করবেন জানেননি, জানিয়েছিলেন। যে আক্রমণ অবশ্য তার আগেই হয়ে গিয়েছিল, তার আগেই মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে এসে তার বসেছিল না, আক্রমণ চলছিল এখানে। তো মুজিব তো জেলে, সে পেয়ে খবর পেয়ে তিনি করবেন কি, এসব হলো, এসব তিনি বললেন। এখন এইগুলো তিনি বলতেন, ভাবুন সেসব জানার পরে একজন তাকে নিয়ে বই লিখছে এবং বলছে যে ইনি নেতাজি, আর একজন সিনেমা করছে, তিনি বলছেন যে আহা ইনি নেতাজি। বাঙালি হিসেবে এরকম অনৈতিক কাজের উদাহরণ খুব কম আছে। আবার এই বইতে এক আমেরিকান হ্যান্ডরাইটিং এক্সপার্ট কার্ট বাগেটের কথা বলা আছে। কার্ট বাগেট, তিনি নাকি KARTBAGGETT, কার্ট বাগেট, এর কথা বলা আছে। তিনি নাকি নেতাজি এবং গুমনামির হাতের লেখা মিলিয়ে বলেছেন যে গুমনামির নেতাজি, আর কোনো ইয়ে নেই, কোনো ঝামেলা নেই, এটাই। এই ভদ্রলোকটির নাম গুগল করে দেখুন, এখন তো গুগল আছে, দেখবেন আমেরিকাতে এনাকে জোচ্চোর বলা হচ্ছে। ইনি এর আগেও কিছু হাতের লেখা মিলিয়ে বলেছিলেন, সেগুলো মিথ্যে প্রমাণিত হয়েছে, একটু গুগল করুন, জেনে যাবেন। সবচেয়ে বড় কথা, হাতের লেখা এখনো এই কারণেই আদালতে অকাট্য প্রমাণ হিসেবে ধরা হয় না। একটা জোচ্চোরকে ডেকে নিয়ে এসে আর একজন জোচ্চোরকে নেতাজি বলে চালানোর চেষ্টা করে গেছেন এই বইয়ের লেখকরা। একবার ভাবুন, নেতাজি তার মতো মানুষ এই সমস্ত গুলগল্প দেবেন, কি টেনিদা? নেতাজির মতো একজন মানুষ দেশে ফিরে পর্দার আড়ালে লুকিয়ে থাকবেন? সেই সময় তার দাদা বেঁচে, তার স্ত্রী কন্যা জার্মানিতে, তিনি তাদের সঙ্গে দেখা করবেন না? তিনি পর্দার আড়ালে লুকিয়ে থেকে কেবল বড় বড় কথা বলে যাবেন? বেশ, তো ওনার এখানে ওনার নেহেরুকে ভয়, জার্মানিতে কিসের ভয়? নিজের স্ত্রী, নিজের কন্যা, সেখানে যাবেন না? মানে কত বড় অবিবেচক মনে করেন নেতাজিকে। নেতাজির দাদা এখানে, পরিবার এখানে, পরিবারের সমস্ত সদস্যরা এখানে, ভাইপো এখানে, শিশির বসু, যাবেন না উনি? তিনি পর্দার আড়ালে লুকিয়ে থেকে কেবল বড় বড় কথা বলে যাবেন? অধ্যাপক অতুল সেন গুমনামিকে আবিষ্কার করার পরেই প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে একটা চিঠি লিখে জানান যে উনি নেতাজি, মানে এই গুমনামি নেতাজি, গুমনামির সঙ্গে কথা বলেছেন। ওনার মনে হয়েছে যেহেতু নেতাজি মিত্রশক্তির চোখে ঘোষিত অপরাধী, মিত্রশক্তির চোখে ঘোষিত অপরাধী, মিত্রশক্তি মানে যখন আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে তখন ইংল্যান্ড, আমেরিকা, রাশিয়া এই মিলে একটা মিত্রশক্তি, তাতে আরো ছোট ছোট দেশের বিভিন্ন শক্তি ছিল, বিভিন্ন জায়গা ছিল, বিভিন্ন লোক তাদেরকে সাপোর্ট করেছে, এমনকি ভারতবর্ষ সেখানে তখন তো ব্রিটিশের অধীনে ভারতবর্ষ, কিন্তু ভারতবর্ষের তাদের সমর্থন ছিল এই লড়াইয়ে। ভারতবর্ষের রাজনৈতিক যারা ছিল তখন তারা সমর্থন, কংগ্রেসেরও সমর্থন ছিল এই মিত্রশক্তির সঙ্গে। রবীন্দ্রনাথ তো মিত্রশক্তির জয় চেয়েছিলেন, ভীষণভাবে জয় চেয়েছিলেন। তো সেই মিত্রশক্তির চোখে ঘোষিত অপরাধী, মিত্রশক্তি যারা যারা ওয়ার ক্রিমিনাল ছিল তাদেরকে অপরাধী বলে ঘোষণা করেছিল, তাদেরকে ধরে এনে বিচার করেছিল, শাস্তিও দিয়েছিল। সেই জন্যই নাকি তিনি সর্বসমক্ষে আসতে পারছেন না। নেহেরু যদি সম্মতি দেন তাহলে গুমনামিকে সর্বসমক্ষে আনার চেষ্টা করবেন। নেহেরু অধ্যাপক সেনের লেখা 28শে আগস্টের চিঠির জবাব দিলেন তুরন্ত 31শে আগস্ট। একজন প্রধানমন্ত্রী, একটা বেসলেস চিঠির কথা, তবুও তিনি জবাব দিচ্ছেন। 28শে আগস্ট চিঠি, 31শে আগস্ট তিনি লিখছেন চিঠিতে, আমি নেতাজি সম্পর্কে এরকম কোনো গোপন প্রোটোকলের মানে যুদ্ধপরাধ ইত্যাদির খবর জানি না। দেশের সরকার এরকম কোনো চুক্তিতে আবদ্ধ নয়।
যদি কোনো দেশ প্রত্যর্পণ চায়ও তাহলেও ভারত সরকার তাতে সম্মতি দেবে না বলে চিঠি পাঠিয়ে দিলেন। যে কি পাগল! নেতাজি আসবেন, ভারত সরকার তাকে অন্য কোনো দেশের হাতে, ভারত সরকার চাইলেও কোনো সরকার, ভারতের সরকার পড়ে যাবে যদি চায় যে নেতাজিকে কারুর হাতে তুলে দেওয়া হবে। যদি নেতাজি, ধরুন আমি বললাম নেতাজি বেঁচে আছেন, নেতাজি এসে এখানে বসে রয়েছেন কারণ তিনি নাকি যুদ্ধাপরাধী। প্রথমত যুদ্ধাপরাধী তিনি নন, তাকে যুদ্ধাপরাধী হিসেবে ডিক্লেয়ার করা হয়নি, সেই লিস্টে তিনি নেই। আচ্ছা, যদি ধরে নেওয়া হয় কোথাও থেকে তিনি যুদ্ধাপরাধী, তাহলে যে দেশ তাকে ফেরত চাইবে ভারত সরকার তাকে দিয়ে দেবে? আচ্ছা, ভারত সরকারও যদি দিতে চায়, ধরুন সেই দালাল সরকার যদি দিতে চায়, মানুষ দিতে দেবে? অর্থাৎ সেই 1962-তে নেহেরু সাফ জানিয়ে দিয়েছিলেন যে নেতাজি যুদ্ধাপরাধী ইত্যাদি নেহাতি গুজব। চিঠি পাওয়ার পরে কিন্তু অধ্যাপক অতুল সেন নীরব, আর কোনো কথা বলেননি। কেন নীরব বুঝতেই পাচ্ছেন, সামনে এলেই হাটে হাঁড়ি তখনই ভেঙে যেত। এবং এই গুমনামের মৃত্যু, সারা পৃথিবী যাকে চেনে, সারা দেশ এই গুমনামের নেটওয়ার্ক, সে যখন মারা যাচ্ছে তখন কি হয়েছিল? বাংলা এবং ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তানের দেহ জ্বলছে গুপ্তার ঘাট। মারা যাওয়ার দুদিন পরে, অযোধ্যার গুপ্তার ঘাটে মারা যাওয়ার দুদিন পর, দুদিন ধরে দেহ পচেছে, তার মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে যাতে তাকে না চেনা যায়। তার কলকাতার পরিচিতরা নয়, তার অগণিত সমাজের উচ্চস্তরে বসে থাকা মানুষেরা নয়, দেশ বিদেশের বড় বড় রাজনেতারা কেউ নেই জীবিত অবস্থায়। আচ্ছা, সবাই গোপনীয়তার কথায় তারা বলতে পারছেন না যে হ্যাঁ ইনি নেতাজি, কেউ বলতে পারছে। মারা গেছেন, মারা যাওয়ার পরে ভাগাভাগি কি হচ্ছে? তার বাড়িতে কি আছে সেটা নিয়ে। তিনি যার আশ্রয়ে ছিলেন সেই বাড়িতে আমি গিয়েছিলাম অযোধ্যায়, সেই শক্তি সিং এর বাড়িতে আমি গিয়েছিলাম। সেই শক্তি সিং এর বাড়িতে, বাড়ির পাশে একটা আউট হাউস আছে যেখানে চাকর বাকররা থাকে, সেখানে তিনি থাকতেন, এই গুমনামি বাবা থাকতেন। মানে ভাবুন, নেতাজি আমার বাড়িতে আছেন, আমি আউট হাউসে রেখে দিয়েছি কিনা তাকে লুকোনোর জন্য। তা আউট হাউসে কি লুকোনো যাবে? কি লুকোবেন তাকে? এবার তিনি আছেন ওখানে, তিনি মারা গেলেন, তার মুখটা পর্যন্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে যাতে তাকে না চেনা যায়। যে সমস্ত রাজপুরুষ নাকি কালো গাড়িতে করে গভীর রাতে তার সঙ্গে দেখা করতে আসতেন, তারাও কেউ নেই, কেবল স্থানীয় 13 জন। এদের মধ্যে কেউ কেউ পরে পত্রকার মানে খবরের কাগজের সাংবাদিকদের খবর দেবে, সাক্ষাৎকারে জানাবেন যে তারা নেতাজিকে দেখেছেন। তারাও কোনো সংবাদ মাধ্যমে খবর দেয়নি। কেবল 13 জন স্থানীয় গুমনামি ভক্ত দাঁড়িয়ে এতক্ষণ দুর্গন্ধ ছড়ানো দেহটা এখন জ্বলছে। তারিখটা মনে রাখুন, 1985-র 19শে সেপ্টেম্বর। ছবি তোলা বা তোলানোর চল শুরু হয়ে গেছে। আর ইনি তো নেতাজি না, কেউ ছবি তোলেননি। আইনে গুপ্তচর বিভাগের পবিত্রমোহন রায় বসে রইলেন কলকাতায়। তিনি জানতেন যে গুমনামি হচ্ছে, নেতাজি বলেছিলেন অ্যাটলিস্ট, খানিক জায়গায় বলেছেন, আবার যখন একজন চেপে ধরেছেন তখন বলেছেন না আমি এই ব্যাপারে কিছু জানি না। আইনে প্রধান পুড়ে ছাই। কি বাজে চিত্রনাট্য! সাধারণ মানুষের কেউ জেনেছিলেন যে গুমনামি নেতাজি? ওদিকে হুজুর এক বিরাট লিস্ট, তারা নাকি জানতেন সেই কোথায় রাশিয়ার স্টালিন থেকে শুরু করে, ক্রুশ্চেভ থেকে শুরু করে, মাও সেতুং থেকে শুরু করে, ভিয়েতনামের হোচিমিন থেকে শুরু করে, মুজিব থেকে শুরু করে, প্রত্যেকে হচ্ছে গিয়ে তার পরিচিত। এমনকি দেশে আসার পরে দেশের সমস্ত হাই লেভেল, টপ লেভেল লোকজন ওনার কাছে এসে রাত্রিবেলায় ঘোরাঘুরি করতেন, এসে দেখা করতেন নাকি কালো গাড়িতে চেপে এসে। সবাই জানতেন। কিন্তু তিনি যখন মারা গেলেন তখন 13 জন সেখানে এলেন, খবরের কাগজে কেউ লিখলো না, তখন সাংবাদিকরা কেউ জানতো না, তখন জানতো না। জানলেই কেলো হতো, কারণ রাজনৈতিক নেতারা জানলে তো কোনো দায় থাকে না। সম্পূর্ণানন্দ জানতেন, বানারসি দাস জানতেন, বলে দিলাম, ব্যাস, কোনো দায় নেই। কিন্তু খুশবন্ত সিং জানতেন, এম.জে. আকবর জানতেন, বিবেকানন্দ মুখোপাধ্যায় জানতেন, গৌরকিশোর ঘোষ জানতেন, বা বরুণ সেনগুপ্ত জানতেন, বললেই কেলো। এসব কনস্পিরেসি থিওরি এই নিয়মটা মেনে চলে। কে জানতেন? একজন নাম বলে দিলেন, একজন বড় নেতার। নেতার কাছে গিয়ে জিজ্ঞেস করলে তিনি একটুখানি মুচকি হেসে চেপে যাবেন, মানে জানি কিন্তু বলবো না, গোছের একটা জায়গাতে চলে যাবেন।
তো একজন সাংবাদিককে যদি এটা বলা হয় যে বেঁচে আছেন, সাংবাদিক সঙ্গে সঙ্গে বলবে না আমি তো তাহলে যাব, আমি কথা বলবো, আমি কথা বলতে চাই না। কোনো সাংবাদিকরা জানতে পারেন না, জানতে পারেন মরে যাবার পর, কারণ তার আগে জানলেই মিথ্যের বেলুনটা ফেটে যেত। যেমনটা ঘটেছিল শৌলমারী সাধুর গপ্পটাতে, জানা গিয়েছিল উনি সঙ্গে সঙ্গে এক গুচ্ছ সাংবাদিক সেখানে গিয়ে হাজির হয়ে যাচ্ছেন, এবং শেষ পর্যন্ত শৌলমারী সাধু নিজেই বলছেন যে না না আমি নেতাজি টেতাজি কিছু নই। গুমনামির চালেরা একটা বড় ভুল করে ফেলেছেন, তারা এর মধ্যে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারকে টেনে এনেছেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যার অন্যতম কাজ, অধ্যাপক এবং প্রাক্তন এমএলএ অতুল সেন নৈমিষারণ্যে গিয়ে প্রথম আবিষ্কার করেন এই গুমনামিকে। ইনি এসে পবিত্রমোহন রায়কে খবর দেন, পবিত্রবাবু লীলা রায়কে, যেরকম ভাবে চেন সিস্টেমে গুরুজিদের ব্যবসা চলে সেই রকম ভাবে খবরটা ছড়ায়। যাই হোক, এই অধ্যাপক অতুল সেন ওই একই সময়ে খবর দিচ্ছেন ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারকে। 1962 খবর দিচ্ছেন। রমেশবাবু তখন দেশপ্রিয় পার্কের পশ্চিমে বাড়ি করেছেন, সেখানে থাকেন। আপনারা এখনো যাবেন দেখবেন তালগুড় বাড়ি বলা হয়, সেখানে অনেক ছবির শুটিং হয়। সেখানে রমেশচন্দ্র মজুমদার তখন থাকতেন, এবং কর্মঠ সুস্থ 62-তে তিনি। একবার ভাবুন, রমেশচন্দ্র মজুমদার উঠলো বাই তো কটক জায়ের মতো টু পাইস কামিয়ে নেওয়ার মতন গবেষক নয়। রমেশচন্দ্র মজুমদার যদি এই উদ্ভট দাবির একানাও সত্যি মনে করতেন, কিছুটাও মনে করতেন না ঠিক আছে এটা দেখা দরকার, তাহলে তিনি ছুটতেন না, তিনি এর প্রয়োজনীয়তা বোধ করেননি। কেবল অধ্যাপক অতুল সেনের স্মৃতিচারণের সময় তিনি বলেছেন, এই উচ্চশিক্ষিত ও শ্রদ্ধেয় অধ্যাপক সত্যিই বিশ্বাস করতেন যার সঙ্গে তিনি কথা বলেছিলেন তিনি কোট আনকোট নেতাজি ছাড়া আর কেউ নন। পাঠক খেয়াল করুন, এখানেও নেতাজি ইনভার্টেড কমার মধ্যে উনি লিখছেন, যখন লিখছেন তখন উনি বলছেন এটা নেতাজি ছাড়া আর কেউ নন। মানে অতুল সেন বিশ্বাস করতেন, একটা লোকের বিশ্বাসের কথা উনি বলছেন। অর্থাৎ একজন ঐতিহাসিকের মতনই তিনি এটা অধ্যাপক সেনের দাবি বলে রাখলেন, নিজের মন্তব্য দিলেন না। শুধু তাই নয়, রমেশচন্দ্র মজুমদার মারা গেছেন 1980-তে, মানে 62 থেকে 80, এই দীর্ঘ 18টা বছর তিনি এই বিষয়ে কোনো খোঁজ খবর করার প্রয়োজনীয়তা বোধ করেননি। তিনি কেন? ভারতবর্ষে একজন নামকরা ঐতিহাসিককে নিয়ে এক কলমও খরচ করেছেন। ইরফান হাবিব, রমিলা থাপার, রামচন্দ্র গুহ, বরুণ দে, বিপান চাঁদ, দীপেশ চক্রবর্তী, সুমিত সরকার, কেউ একটা লাইন খরচ করেনি এই গুমনামি নামক জোচ্চোরটিকে নিয়ে, কারণ তারা জানতেন এটা একটা কনস্পিরেসি থিওরির অঙ্গ। মধ্যখান থেকে গবেষক অনুজধর এই নিম্ন স্তরের জোচ্চোরটিকে নিয়ে বাংলা এবং ইংরেজিতে 3খানা বই লিখে ফেলেছেন, আরো বই আসছে, একই বিষয়ে বই আসছে। এবং পৃথিবীতে এরকম কোনো গবেষণা গ্রন্থ আমি দেখিনি যার প্রকাশক আগে ভাগেই বলে রেখেছেন যে বইয়ের ওপর যে কোনো বিতর্কের দায় ও দায়িত্বভার প্রকাশকের নয়। মানে প্রকাশক আগেই বলে দিচ্ছেন, ভাই ছাপলাম কিন্তু মাল সত্যি কিনা আমি জানি না। কনন্ড্রাম খুলে দেখুন, কনন্ড্রামের প্রকাশক আগেই বলে রাখছেন না, এটা দায়িত্ব আমার নয়। আসলে নেতাজি বাঙালি ভারতীয়দের কাছে এক বীরের চরিত্র। স্বাধীনতা সংগ্রামে মূল ধারায় আর বিশেষ কেউই এরকম বীর হিসেবে পূজিত হননি, এই লেভেলের নেই কেউ। মানে একটা কি জীবনী পড়া মানে একটা নিঃশ্বাস থেমে যায় সেই জীবনী পড়তে। ঘটনার পর ঘটনা একটা করে গেছেন, এবং অসাধারণ সমস্ত ব্যাপার। ভাবা যায় না এমন জায়গায় তিনি ভাবছেন, বোঝা যায় না এমন জায়গায় তিনি গিয়ে হাজির হয়ে যাচ্ছেন। নেতাজি মানুষের গভীরে দেশপ্রেমের এক উৎস। এই দেশপ্রেম বললে কাউকে তো কোনো একটা আইডল দরকার হয়, তিনি একটা উৎস, তাই তাকে নিয়ে বাণিজ্য করার সুযোগ বেশি। দুঃখ এটাই, একজন বাঙালি তাকে নিয়ে এমন গুল গল্প কি করে লিখতে পারে, অন্যজন কিভাবে সেই বিষয়কে নাকচ না করে একটা ছবি বানাতে পারে। নেতাজির অপমানের এই ইতিহাস থেকে যাবে। ইতিমধ্যে আরো একটা কমিশন তৈরি করেছিলেন অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী থাকাকালীন। তার বিবেচনার বিষয় ছিল গুমনামি বাবা নেতাজি কি না, বা গুমনামি বাবার পরিচয়। জাস্টিস সহায়কে দিয়ে সেই কমিশনের তদন্ত হয়। এই কদিন আগে তিনিও সাফ জানিয়ে দিয়েছেন গুমনামি আর যাই হোক নেতাজি নয়। নেতাজি মারা গেছেন ওই 18ই আগস্ট তাইহুকুতে। এটা নেতাজি কন্যা অনিতা পাফ বিশ্বাস করেন, তার কাছে এই তথ্য আছে। তিনি সেই তথ্যগুলোকে বারবার করে বলেছেন। আমাদের বন্ধু সুমেরু, তিনি এই বিষয় নিয়ে গবেষণা করেছেন, তার বই লেখা আছে, তিনি বারবার করে এই জিনিসগুলোকে দেখিয়েছেন, এবং তার প্রচুর ডকুমেন্টস দিয়ে দেখানো হচ্ছে। তিনি দেশের সরকারকে, অনিতা পাফ জানিয়েছেন যে তার বিরক্তি এবং ক্ষোভের কথা। তিনি বলছিলেন যে একজন ভবঘুরে বাচাল মানুষকে
ঠিক এই কথা বলেছেন। একজন ভবঘুরে বাচাল মানুষকে সুভাষচন্দ্র বসু বলে বলে চেষ্টা রীতিমতো অপমানজনক। মানে এই গুমনামির সঙ্গে তার তুলনা করাটা রীতিমতো অপমানজনক মনে হয়েছে নেতাজি কন্যার। এসব বন্ধ করে যদি সন্দেহ থাকে এখনো, তাহলে রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্যের ডিএনএ পরীক্ষা হোক, ডিএনএ টেস্ট হোক না। আজকের দিনে এত কিছু সম্ভব, আনুন না চিতাভস্য থেকে, ওখান থেকে একটা ডিএনএ টেস্ট হোক, পরিষ্কার হয়ে যাবে যে ওটা হ্যাঁ কি না। যদি না হয় তাহলে অন্তত এটা বোঝা যাবে যে রেনকোজি মন্দিরে যে চিতাভস্য রাখা আছে সেটা নেতাজির নয়। নেতাজির যদি না হয় তাহলে ওখানে নেতাজি বলে রাখা হলো কেন, তাহলে কেউ রাখলো কিনা। আমরা অন্তত এইটা বুঝতে পারবো আজকে এত বছর পরে নেতাজির বেঁচে থাকার কোনো কারণ নেই, বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু ওইখানে ঘটনাটা ঘটেছিল কিনা সেই সন্দেহ তো দূর হবে। এটা বলেছেন কে? নেতাজির কন্যা অনিতা পাল। উনি দাবি করছেন, এটা আমরাও একমত। বাংলার সরকার, বাংলার মানুষ একসাথে দাবি জানাক এই ডিএনএ পরীক্ষার। নেতাজিকে নিয়ে ব্যবসা বন্ধ হোক। আজকে 23শে জানুয়ারি যখন নেতাজিকে নিয়ে কোনো কথা বলতে বসবো, তখন নেতাজির মৃত্যু রহস্য নিয়ে নয়, নেতাজির কাজ নিয়ে, তার আদর্শ নিয়ে, তার দৃষ্টিভঙ্গি নিয়ে, তার পরিকল্পনা নিয়ে, রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিয়ে আমরা কথা বলবো। সেগুলো নিয়ে কথা হোক। ভাবুন আমাদের রাষ্ট্রনায়ককে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, বাবা প্র্যাকটিস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই শেষ করছি। নমস্কার।